জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সম্ভাব্য বড় ধরনের ধর্মীয় সংঘাত নিয়ে সতর্ক করেছে জর্ডান। দেশটির আশঙ্কা, আল-আকসা প্রাঙ্গণের দীর্ঘদিনের স্থিতাবস্থায় বড় কোনো পরিবর্তন আনা হলে এর প্রভাব শুধু ফিলিস্তিন বা জর্ডানে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জর্ডান, কারণ সাম্প্রতিক সময়ে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলের ধর্মীয় উগ্রপন্থীদের প্রবেশ ও বিভিন্ন ধর্মীয় আচার পালনের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত 23 জুলাই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে প্রায় 2000 ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে প্রার্থনা ও ধর্মীয় আচার পালনের ঘটনাকে জর্ডানের কর্মকর্তারা অত্যন্ত গুরুতর লঙ্ঘন হিসেবেই দেখছেন। আল-আকসা প্রাঙ্গণের বর্তমান ব্যবস্থায় মুসলিমদের নামাজ আদায়ের অধিকার রয়েছে এবং দীর্ঘদিন ধরে এর তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জর্ডানের হাশেমি রাজ পরিবার। এখন জর্ডানের সবচেয়ে বড় উদ্বেগ, এই স্থিতাবস্থা যদি পরিবর্তন করা হয় তাহলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি সতর্ক করে বলেছেন, আল-আকসার বর্তমান অবস্থায় হস্তক্ষেপ একটি বড় ধর্মীয় সংঘাতের জন্ম দিতে পারে, যার প্রতিক্রিয়া ফিলিস্তিন ও জর্ডানের সীমানা ছাড়িয়ে পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। শুধু আল-আকসা নয়, পশ্চিম তীরের পরিস্থিতিও জর্ডানের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির আশঙ্কা, পশ্চিম তীর থেকে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে যদি জর্ডানের দিকে স্থানান্তরের চেষ্টা করা হয় তাহলে দেশটির অর্থনীতি, রাজনীতি ও জনসংখ্যাগত ভারসাম্যের ওপর বড় চাপ তৈরি হতে পারে। জর্ডান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টাকে তারা রেড লাইন হিসেবে দেখবে। এর মধ্যেই ইসরায়েল ও জর্ডানের সম্পর্কেও নতুন চাপ তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ নিয়ে জর্ডানের সমালোচনার পর ইসরায়েলের দেশটির পানি সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে দুই দেশের মধ্যে আগে থেকে থাকা উত্তেজনা আরও বাড়ছে। জর্ডানের অভ্যন্তরেও আল-আকসা ইস্যুতে ক্ষোভ বাড়ছে। দেশটির ইসলামপন্থী রাজনীতিকদের অভিযোগ, একদিকে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশ বাড়ছে, অন্যদিকে ফিলিস্তিনি জেরুজালেমবাসীদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আল-আকসা এখন শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্পর্শকাতর রাজনৈতিক ও ধর্মীয় ইস্যুগুলোর একটি। বিশ্লেষকদের আশঙ্কা, আগামী সেপ্টেম্বরে ইহুদি ধর্মীয় উৎসবের সময় যদি আল-আকসা প্রাঙ্গণে আরও বড় ধরনের উত্তেজনা তৈরি হয় তাহলে পরিস্থিতি দ্রুত বিস্ফোরক হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, আল-আকসাকে ঘিরে কি সত্যি নতুন একটি বড় সংঘাতের পথে এগুচ্ছে মধ্যপ্রাচ্য, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? উত্তর নির্ভর করছে আগামী দিনগুলোতে ইসরায়েল, জর্ডান এবং ফিলিস্তিনিদের পাশাপাশি বৃহত্তর মুসলিম বিশ্বের অবস্থানের ওপর। তবে একটি বিষয় স্পষ্ট, আল-আকসার স্থিতাবস্থায় যে কোনো বড় পরিবর্তন পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটাতে পারে। পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ ও সামরিক চাপের অবসান না হলে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার প্রশ্নই আসে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সরাসরি কোনো আলোচনা চলছে না, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আদান প্রদান হচ্ছে। অর্থাৎ কূটনীতির দরজা এখনও বন্ধ হয়নি, কিন্তু সরাসরি আলোচনার টেবিলে বসার আগে ইরান বেশ কিছু নিশ্চয়তা চাইছে। তেহরানের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ কমানো, অবরোধ ও নিষেধাজ্ঞার বিষয়ে সমাধান এবং ইরানের ওপর চলমান চাপ বন্ধের নিশ্চয়তা। পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক ক্ষতি নিয়েও আলোচনা করতে চায় ইরান। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই জলপথ। উপসাগরীয় অঞ্চল থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে যাওয়ার অন্যতম প্রধান পথ এটি। ফলে হরমুজে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতিতেই তার প্রভাব পড়ে। তাই যুক্তরাষ্ট্রের জন্য দ্রুত একটি সমাধান খুঁজে বের করা জরুরি। কিন্তু ইরান এখন হরমুজকে কেবল একটি সমুদ্র পথ হিসাবেই দেখছে না,
বরং এটিকে কূটনৈতিক চাপ তৈরির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর মধ্যেই ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা তৈরির চেষ্টা চলছে। বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ ব্যবস্থা ও নতুন সমন্বয়ের বিষয়ে আলোচনা হচ্ছে। তবে ইরান স্পষ্ট করেছে, ওমানের সঙ্গে সমঝোতা হলেই হরমুজ সঙ্গে সঙ্গে পুরোপুরি খুলে যাবে এমন নিশ্চয়তা নেই, কারণ তেহরানের দৃষ্টিতে মূল বিষয় হল যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর রাজনৈতিক সমঝোতা। এদিকে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের জিজান এলাকায় একটি তেল স্থাপনায় হামলার দাবি করেছে। এতে আগুন লাগার কথা জানানো হলেও ঘটনার সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ফলে একদিকে আলোচনার চেষ্টা, অন্যদিকে সামরিক উত্তেজনা, দুই বিপরীত পরিস্থিতির মধ্য দিয়েই এগোচ্ছে মধ্যপ্রাচ্য। বিশ্লেষকদের মতে ইরান এখন সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক ও কূটনৈতিক চাপও ব্যবহার করছে। হরমুজ প্রণালী তার হাতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্রগুলোর একটি। তাই জলপথটি খুলে দেওয়ার বিনিময়ে তেহরান বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক নিশ্চয়তা আদায়ের চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী অচলাবস্থা ঝুঁকিপূর্ণ। হরমুজ বন্ধ বা সীমিত থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়বে, তেলের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নতুন চাপ তৈরি হতে পারে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কে কতটা ছাড় দেবে? ইরান কি তাদের শর্ত কিছুটা শিথিল করবে, নাকি হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকেই বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে? সবকিছু নির্ভর করছে আগামী দিনের কূটনৈতিক আলোচনার ওপর। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কূটনীতি, অর্থনীতি এবং সামরিক শক্তি তিনটি একই সঙ্গে মুখোমুখি অবস্থানে। আর এই সমীকরণের পরবর্তী সিদ্ধান্ত শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নয়, পুরো বিশ্ব জ্বালানি বাজারের ভবিষ্যৎও বদলে দিতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন আর শুধু স্থলভাগ কিংবা আকাশসীমার মধ্যে সীমাবদ্ধ নেই। এবার কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ নৌপথও পরিণত হয়েছে সংঘাতের নতুন কেন্দ্রে। বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। আর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শেষ পর্যন্ত রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষকেই কৃষ্ণ সাগরে জাহাজে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে তুরস্ক। তুরস্কের প্রধানমন্ত্রী হাকান ফিদান বলেছেন, কৃষ্ণ সাগরের সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বাণিজ্যিক জাহাজও হামলার ঝুঁকি থেকে মুক্ত নয়। তাই সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে দুই পক্ষের মধ্যে একটি মোরাটোরিয়াম বা হামলার সাময়িক বন্ধ রাখার ব্যবস্থা প্রয়োজন। তুরস্কের এই উদ্যোগের পেছনে রয়েছে সাম্প্রতিক একাধিক ঘটনা। প্রতিবেদন অনুযায়ী কৃষ্ণ সাগরে হামলার শিকার হয়েছে বেসামরিক ও বাণিজ্যিক জাহাজ। এমনকি তুরস্কের মালিকানাধীন কিংবা তুরস্কের পতাকাবাহী জাহাজও এই ঝুঁকির মধ্যে পড়েছে। 8 অগস্ট হামলার শিকার হওয়া নাজিজদা নামের একটি জাহাজকে তুরস্কের সামসুন বন্দরে নিয়ে আসা হয়। জাহাজটির ক্ষয়ক্ষতির ছবি সামনে আসার পর থেকে নতুন করে প্রশ্ন উঠছে, যুদ্ধ যদি বাণিজ্যিক জাহাজ পর্যন্ত ছড়িয়ে পড়ে তাহলে কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক নৌবাণিজ্য কতটা নিরাপদ থাকবে? তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বক্তব্যে পরিস্থিতির ভয়াবহতার বিষয়টিও স্পষ্ট হয়েছে। তিনি বলেছেন, শুরুতে হামলার লক্ষ্য ছিল বন্দর ও সামরিক জাহাজ, কিন্তু এখন বাণিজ্যিক জাহাজও হামলার আওতায় চলে আসছে। আর এই পরিস্থিতি তুরস্কের জন্য বিশেষভাবে উদ্বেগের, কারণ কৃষ্ণ সাগর শুধু রাশিয়া ও ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ নয়। এই সমুদ্র পথ দিয়ে খাদ্য, শস্য, জ্বালানি এবং বিভিন্ন ধরনের পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। বিশেষ করে ইউক্রেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শস্য রপ্তানিকারক দেশ। যুদ্ধের কারণে তাদের কৃষ্ণ সাগরীয় বন্দর ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব শুধু ইউরোপে নয়, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের খাদ্য বাজারেও পড়তে পারে। ইতোমধ্যেই ইউক্রেনের বন্দর ও সমুদ্রপথে রুশ হামলার কারণে রপ্তানির ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা সতর্ক করেছেন, পরিস্থিতির আরও অবনতি হলে বিশ্ববাজারে খাদ্যের দাম বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে। অন্যদিকে রাশিয়াও দাবি করছে তাদের হামলার লক্ষ্য বেসামরিক বাণিজ্য নয়, বরং ইউক্রেনের সামরিক সরবরাহ ব্যবস্থা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওডেসা বন্দরে যোগাযোগ ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম রাখা সামরিক গুদাম এবং মাইকোলাইভ এলাকায় সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজ ও অস্ত্রের গুদামকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অর্থাৎ মস্কোর বক্তব্য অনুযায়ী এসব অভিযান ইউক্রেনের সামরিক সক্ষমতাকে দুর্বল করার অংশ।
কিন্তু বাস্তব সমস্যা হচ্ছে সামরিক লক্ষ্যবস্তু এবং বাণিজ্যিক নৌযানের মধ্যে সংঘাতের সীমারেখা যতই ঝাপসা হবে ততই ঝুঁকিতে পড়বে সাধারণ জাহাজ চলাচল। আর এখানেই তুরস্কের উদ্যোগটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তুরস্ক বলছে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধে একটি নির্দিষ্ট ব্যবস্থা তৈরি করা দরকার। ইউক্রেনের কাছেও এ ধরনের প্রস্তাব পৌঁছেছে এবং রাশিয়ার কাছেও বিষয়টি জানানো হয়েছে। এখন আঙ্কারা দুই পক্ষের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। তবে শুধু কৃষ্ণ সাগরেই নয়, সংঘাতের প্রভাব আশেপাশের দেশগুলোর উপরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি বুলগেরিয়ার কাছে একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনের আশেপাশে একটি ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুলগেরিয়া বলেছে ড্রোনটি ইউক্রেনীয় সামরিক বাহিনীতে ব্যবহৃত ধরনের ছিল। এ ঘটনায় তারা ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে, তবে কিয়েভ হামলার অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেনের বক্তব্য, তাদের সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে বুলগেরিয়ার দিকে কোনো ড্রোন পাঠায়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সতর্ক করেছেন, রুশ হামলা অব্যাহত থাকলে সামনের শীতকাল আরও কঠিন হতে পারে। তার দাবি, সাম্প্রতিক রুশ হামলায় কিয়েভ অঞ্চলে শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন এবং সামনের শীতের আগে দেশের তাপবিদ্যুৎ অবকাঠামো নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এর পাশাপাশি জার্মানিতেও নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম সংরক্ষণের সঙ্গে যুক্ত একটি সামরিক স্থাপনার উপর ড্রোন দেখা যাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে জার্মানির গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ঘটনাটি বাড়তি গুরুত্ব পেয়েছে। সব মিলিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। স্থল যুদ্ধের পাশাপাশি কৃষ্ণ সাগরের নৌপথ, বন্দর, বাণিজ্যিক জাহাজ এবং জ্বালানি অবকাঠামো ক্রমেই সংঘাতের অংশ হয়ে উঠছে। তাই তুরস্কের মোরাটোরিয়াম প্রস্তাব কতটা কার্যকর হবে সেটি এখন বড় প্রশ্ন। রাশিয়া ও ইউক্রেন যদি অন্তত বাণিজ্যিক জাহাজকে হামলার বাইরে রাখার বিষয়ে একমত হতে পারে, তাহলে কৃষ্ণ সাগরের সামুদ্রিক নিরাপত্তা কিছুটা হলেও ফিরতে পারে। কিন্তু দুই পক্ষের সামরিক অভিযান যদি আরও বিস্তৃত হয়, তাহলে কৃষ্ণ সাগরের সংকট শুধু আঞ্চলিক নিরাপত্তার বিষয় থাকবে না, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে আন্তর্জাতিক বাণিজ্য, খাদ্য সরবরাহ এবং জ্বালানি বাজারেও। আর সেই কারণেই তুরস্কের এই আহ্বানকে এখন শুধু একটি কূটনৈতিক বক্তব্য নয়, বরং কৃষ্ণ সাগরে যুদ্ধের বিস্তর ঠেকানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন করে আলোচনার জন্ম হয়েছে। কারণ এবারের ফলাফলে পাশের হার নেমে এসেছে এমন এক পর্যায়ে যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার দাঁড়িয়েছে মাত্র ৬২.25%। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রতি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩৮ জনই এবার উত্তীর্ণ হতে পারেনি। সোমবার ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৮,২৯,০০০ শিক্ষার্থী। তাদের মধ্যেও পাশ করেছে ১১,৩৮,৮৭৭ জন। কিন্তু সবচেয়ে বড় আলোচনার জায়গা তৈরি হয়েছে পাশের হার নিয়ে। কারণ গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল ৬৮.৪৫%। এক বছরের ব্যবধানে এবার সেই হার কমেছে ৬.২০%। শুধু গত বছরের সঙ্গে তুলনা করলেই পতনের মাত্রা বোঝা যায় না। ২০২৪ সালে পাশের হার ছিল ৮৩.০৪%। অর্থাৎ মাত্র ২ বছরের ব্যবধানে ২০২৪ থেকে ২০২৬ সালে পাশের হার কমেছে ২০ পয়েন্টেরও বেশি। আর যদি আরও পেছনে তাকানো হয় তাহলে চিত্রটি আরও পরিষ্কার হয়। ২০১৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল ৯১.৩৪%। ২০১৫ সালে তা কমে ৮৭.০৪% হয়। এরপর কয়েক বছর ওঠানামা করলেও পাশের হার কখনোই এবারের মতো নিচে নামেনি। করোনার সময় ২০২১ সালে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সময় পাশের হার বেড়ে রেকর্ড ৯৩.৫৮% পৌঁছেছিল। তবে সেই ফল স্বাভাবিক সময়ের ফলাফলের সঙ্গে সরাসরি তুলনা করাও কঠিন। এরপর আবার ধীরে ধীরে কমতে শুরু করে পাশের হার। ২০২২ সালে ছিল ৮৭.৪৪%, ২০২৩ সালে ৮০.৩৯% এবং ২০২৪ সালে ৮৩.০৪%। কিন্তু ২০২৫ সালে বড় ধস নামে পাশের হার নেমে আসে ৬৮.৪৫%।
আবার সেই পতন আরও তীব্র হয়ে দাঁড়িয়েছে ৬২.২৫%। পাশের হারের পাশাপাশি কমেছে জিপিএ 5 পাওয়ার সংখ্যাও। ২০২২ সালে যেখানে ২,৬৯,৬০২ জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল, সেখানে এবার সেই সংখ্যা নেমে এসেছে ১,১৬,৬৭৬ জনে। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে এসেছে। গত বছরও জিপিএ 5 পেয়েছিল ১,৩৯,০৩২ জন। এবার সেই সংখ্যা কমেছে আরও ২২,০০০-এরও বেশি। তবে ফলাফলের আরেকটি দিকও সামনে এসেছে। একইভাবে জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীদের সংখ্যা ছাত্রদের চেয়ে বেশি। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এত বড় পতন? ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার এবং জিপিএ 5-এর ধারাবাহিক পতন দেশের শিক্ষা ব্যবস্থার সামনে বড় একটি প্রশ্ন তুলে দিয়েছে। এই পতন কি কেবল কঠোর মূল্যায়নের ফল, নাকি শিক্ষার্থীদের প্রস্তুতি ও শিক্ষা ব্যবস্থার ভেতরেই রয়েছে আরও গভীর কোনো সমস্যা? এর উত্তর খুঁজতে হলে শুধু ফলাফলের সংখ্যা নয়, পুরো শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্রকে নতুন করে বিশ্লেষণ করতে হবে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের একটি সামরিক সংঘাত নয়, এর প্রভাব এখনও ছড়িয়ে পড়ছে পুরো বিশ্ব ব্যবস্থায়। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংসের এক বিশ্লেষণ বলছে, এই যুদ্ধ শেষ হয়ে গেলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব থেকে বের হতে বিশ্বকে অনেক সময় লাগতে পারে। কারণ সংঘাতটি একই সঙ্গে আন্তর্জাতিক নিরাপত্তা, জ্বালানি বাজার, সামরিক শক্তির ভারসাম্য এবং বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধের শুরুতে ইরানের নেতৃত্ব ও সামরিক কাঠামোর উপর বড় ধরনের আঘাত হানা হলেও তেহরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি, বরং ইরান দ্রুত পাল্টা হামলা শুরু করে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলও সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় বৈশ্বিক ঝুঁকি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। ব্রুকিংসের তথ্য অনুযায়ী স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের প্রায় ২০% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ এই জলপথের উপর দিয়ে যায়। ফলে এই পথ দীর্ঘ সময় বন্ধ থাকলে তার ধাক্কা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এশিয়া, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অর্থনীতিতেও ছড়িয়ে পড়বে। ইতিমধ্যে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী বন্ধ থাকার সময় তেলের দাম আরও বাড়তে পারে। এমনকি জলপথ খুলে গেলেও বাজার স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক মাস সময় লাগতে পারে। তবে এই যুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন হয়তো সামরিক ক্ষেত্রে। ব্রুকিংসের বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের মোতায়েন থাকা মার্কিন বাহিনী এতদিন যে ধরনের নিরাপদ পরিবেশের উপর নির্ভর করত, এই যুদ্ধ তা বড় প্রশ্নের মুখে ফেলেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আর আগের মতো আক্রমণের বাইরে থাকা নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হচ্ছে না। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে নতুন করে প্রশ্ন উঠতে পারে, নিজেদের নিরাপত্তার জন্য কতটা একটি পরাশক্তির উপর নির্ভর করা উচিত। আর এই জায়গাতেই লাভবান হওয়ার সুযোগ দেখছে চীন। ব্রুকিংসের বিশ্লেষণ অনুযায়ী ইরান যুদ্ধে আমেরিকার ধাক্কা বিশ্বমঞ্চের চীনের প্রভাব বাড়ানোর জন্য নতুন সুযোগ তৈরি করছে। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে যদি মিত্র দেশগুলো আস্থা কমে, তাহলে বেইজিং কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে নিজের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পেতে পারে। শুধু চীন নয়, তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও নতুন বাস্তবতা বিবেচনা করতে বাধ্য হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিরাপত্তা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে এখন নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। অন্যদিকে লেবাননেও যুদ্ধের প্রভাব পড়েছে। সিরিয়ার সঙ্গে জলপথের পরিবর্তিত পরিস্থিতি এবং যুদ্ধক্লান্ত জনগণের কারণে লেবাননের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নতুন সুযোগ পেতে পারে, বিশেষ করে সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর ক্ষেত্রে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক কাঠামোয়। ইরান যুদ্ধ দেখিয়ে দিয়েছে, একটি দেশকে সামরিকভাবে দুর্বল করার চেষ্টা করলেই সবসময় কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল পাওয়া যায় না, বরং নেতৃত্বের উপর আঘাতের পরও যদি রাষ্ট্রীয় কাঠামো টিকে থাকে এবং পাল্টা প্রতিরোধ চালিয়ে যেতে পারে, তাহলে যুদ্ধের ফল সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এখন প্রশ্ন, এই যুদ্ধের পর কি বিশ্ব আগের জায়গায় ফিরতে পারবে, নাকি হরমুজ প্রণালী, জ্বালানি বাজার, চীনের উত্থান এবং মার্কিন সামরিক শক্তির নতুন বাস্তবতা মিলে তৈরি করবে সম্পূর্ণ নতুন এক বিশ্ব ব্যবস্থা?
ব্রুকিংসের বিশ্লেষণ অন্তত একটি বিষয় স্পষ্ট করে, যুদ্ধ শেষ হলেও এর প্রতিক্রিয়া শেষ হবে না। ইরান যুদ্ধের আসল লড়াই হয়তো যুদ্ধক্ষেত্রে শেষ হবে, কিন্তু তার প্রভাব চলবে বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং পরাশক্তিগুলোর ভবিষ্যতের কৌশলের মধ্যে। কল্পনা করুন এমন একটি জাতির কথা যারা পাহাড় কেটে বিশাল প্রাসাদ বানাতো, যাদের ছিল বিপুল সম্পদ, অসাধারণ কারিগরি দক্ষতা এবং নিজেদের শক্তির উপর সীমাহীন অহংকার। তারা ভাবত পৃথিবীতে তাদের হারানোর মতো কেউ নেই, কিন্তু ইতিহাস বলে মাত্র একটি মুহূর্তেই সেই শক্তিশালী জাতি পৃথিবীর বুক থেকে মুছে যায়। কেন তাদের কাছে নবী পাঠানো হয়েছিল, কী ছিল অলৌকিক উটনির ঘটনা এবং কিভাবে তাদের ধ্বংস নেমে আসে? পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী সামুদ ছিল একটি শক্তিশালী আরব জাতি। আজকের সৌদি আরবের মাদাইন সালেহ বা আল হিজর অঞ্চলে এখনও তাদের নির্মাণশৈলীর নিদর্শন দেখা যায়। কোরআনে তাদের সেই শক্তি ও উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু সমৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের মধ্যে জন্ম নেয় অহংকার। তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজায় লিপ্ত হয়। তখন আল্লাহ তাদের মধ্য থেকেই নবী সালেহ আলাইহিসসালামকে পাঠান। তিনি মানুষকে আহ্বান করেন সব মিথ্যা উপাসনা ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদত করতে। কিন্তু অধিকাংশ মানুষ তার আহ্বান প্রত্যাখ্যান করে। তারা প্রমাণ দাবি করে এবং বলে, যদি সত্যিই তুমি আল্লাহর রাসূল হও তাহলে এমন একটি নিদর্শন দেখাও যা মানুষের সাধ্যের বাইরে। কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাদের একটি বিশেষ নিদর্শন দেন, একটি উটনি। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তাদের নির্দেশ দেওয়া হয় উটনির কোনো ক্ষতি করা যাবে না এবং নির্ধারিত নিয়মে পানি ব্যবহারের সুযোগ দিতে হবে। কিন্তু সামুদ জাতির প্রভাবশালী নেতারা এই নির্দেশনও মেনে নিল না, বরং তারা ষড়যন্ত্র করে উটনীটিকে হত্যা করে। কোরআনে বলা হয়েছে এ কাজের মাধ্যমে তারা আল্লাহর নির্দেশ অমান্য করে এবং নিজেদের উপর শাস্তি ডেকে আনে। এরপর নবী সালেহ আলাইহিসসালাম তাদেরকে সতর্ক করেন, কিন্তু তারা অনুতপ্ত না হয়ে বরং আরও বিদ্রোহী হয়ে ওঠে। অবশেষে আল্লাহর শাস্তি নেমে আসে। কোরআনে বর্ণিত এক ভয়াবহ গর্জন ও ভূমিকম্পে পুরো জাতি ধ্বংস হয়ে যায়। মুহূর্তের মধ্যেই তাদের শক্তি, সম্পদ, প্রাসাদ সব কিছু অর্থহীন হয়ে পড়ে। যারা নবী সালেহ আলাইহিসসালামের প্রতি ঈমান এনেছিলেন, আল্লাহ তাদেরকে রক্ষা করেন, আর অবিশ্বাসীরা নিজেদের কর্মের ফল ভোগ করে। আজও সৌদি আরবের মাদাইন সালেহ অঞ্চলের পাথর কাটা স্থাপনাগুলো অনেক গবেষক ও পর্যটকদের আগ্রহের কেন্দ্র। এগুলো প্রাচীন স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হলেও কোরআনের দৃষ্টিতে এগুলো মানুষের জন্য একটি শিক্ষা। অহংকার, অবাধ্যতা এবং সত্যকে অস্বীকার করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এই কাহিনী আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানুষের প্রযুক্তি, সম্পদ বা ক্ষমতা যতই বড় হোক, তা তাকে চূড়ান্ত নিরাপত্তা দিতে পারে না। যদি মানুষ অন্যায়, অহংকার এবং সত্যকে অস্বীকারের পথে চলে, তাহলে তার পরিণতি শুভ হয় না। সামুদ জাতির গল্প শুধু অতীতের ইতিহাস নয়, এটি আত্মসমালোচনারও আহ্বান। আমরা কি সত্যকে গ্রহণ করছি নাকি অহংকারের কারণে তা প্রত্যাখ্যান করছি? কোরআন বারবার এই ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয় যেন মানুষ শিক্ষা গ্রহণ করে এবং আল্লাহর পথে ফিরে আসে। ইতিহাসের ধ্বংসপ্রাপ্ত সভ্যতাগুলো তাই শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সতর্কবার্তা।